রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর সহ ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেল সিআইডি। অভিযোগপত্রের খসড়া চূড়ান্ত। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে এসএসএফকে। চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর। হামের দাপট চলছেই, ঝরল আরও ৫ প্রাণ। বর্ষা শুরু হতে না হতেই এবার ডেঙ্গু নিয়ে উদ্বেগ। এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ। অপরাধে জড়ানোয় এক ঘরে করে রাখার প্রতিশোধ নিতেই লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যা। চট্টগ্রামে অপহৃত শিশু জায়ানের মরদেহ উদ্ধার। ঘোষিত সময়ের একদিন আগেই যুদ্ধ বন্ধের চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র। ইরান আপাত শান্তির বার্তায় স্বস্তি বিশ্বজুড়ে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহির আলভির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে সমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। জামিন আবেদনে আলভি দাবি করেন মামলাটি প্রতিহিংসামূলক এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পাশাপাশি তিনি গুরুতর হাঁপানি রোগে আক্রান্ত বলেও উল্লেখ করেন। তবে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে। মামলার অভিযোগ অনুযায়ী গত ২৮শে ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করে অভিযোগ করেন দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই মামলার মূল আসামি জাহের আলভি স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেছেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং বাদীপক্ষের বক্তব্য শুনে এই আসামিকে আজকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণের একটা আদেশ দিয়েছেন। রাজধানী থেকে ২ থেকে ২.৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হবে, একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়ার বিষয়ে মিডিয়ায় প্রকাশিত খবর সঠিক নয়। জানান, নির্মাণ কাজের অংশ হিসেবেই মাটি অপসারণ করা হয়েছে। এতে সেতুর কোনো ধরনের ক্ষতির প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার সচিবালয় মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে মত বিনিময় সভা। এতে যোগ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, ২ থেকে ২.৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনাল রাজধানী থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তিনি আরও জানান, রাজধানীতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল ও ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনার একটা মাল্টি মোডাম সিস্টেম পাবেন, যেমন মনোরেলটা আমরা যুক্ত করেছি। মনোরেল প্রাইম মিনিস্টার খুবই আগ্রহী মনোরেলের ব্যাপারে। মেট্রো বন্ধ ছিল, আমরা লাইন 1, লাইন 5 নর্থ সাউথ চালু করেছি, কারণ আমরা চাচ্ছি যে মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল এমআরটি, আর মনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিতে চাই, ফিডার লাইন। মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে, বাস্তবায়নের জন্য আমরা অগ্রসর হচ্ছি। অর্থাৎ বাস বলেন, মেট্রো বলেন, এক্সপ্রেসওয়ে, মনোরেল, এগুলি যুক্ত করে একটা মাল্টিমোডাম যোগাযোগ সিস্টেম ঢাকা এবং আন্তঃজেলাতে আমরা করতে চেয়েছি। মন্ত্রী জানান, পদ্মা সেতুর পিলারের নিচের মাটি সরিয়ে নেওয়া প্রসঙ্গে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সেতুর নির্মাণ কাজের অংশ হিসেবে ও ঠিকাদারের সাথে চুক্তির অংশ হিসেবে আগেই সরিয়ে নেওয়ার কথা ছিল। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায় দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। মন্ত্রী জানান, আগামী মাসে রেলের জন্য ১৫০টি আধুনিক বগি কিনতে যাচ্ছে সরকার। এই পর্যন্ত প্রধানমন্ত্রী একটি প্রকল্প বলেননি যে এটা দেওয়া হবে না, পরে দেওয়া হবে। উনি সবই দিয়েছেন, আর বাস্তবায়ন করবার জন্য আমাকে একটু সময় দেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২রা জুলাই অনুষ্ঠিত হবে। আর এবারের সব কয়টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন।
সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় এবারের এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সব ধরনের প্রস্তুতির কথাও জানান শিক্ষামন্ত্রী। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, আগামীর বাংলাদেশ গড়ার কাণ্ডারি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই লক্ষ্য। জানান, বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চায় সরকার। বৈচিত্র্যপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে সবার যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, সবাই উচ্চশিক্ষায় যেতে হবে, বিষয়টা তা না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সেই ইকুইপমেন্ট, সেই টুলস, সেই রিসোর্সেস দিয়ে ছোটবেলা থেকে আমাদের শিক্ষার্থীদেরকে তৈরি করব, যেই সাবজেক্টটাতে তাদের পছন্দ, যেই ফিল্ডটাতে তাদের ভালো করবার জন্য প্যাশন রয়েছে, আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার মাধ্যমে সেখানে বিকশিত হওয়ার সুযোগটা দিতে চাই। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোন বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোন বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রশ্ন তো হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন তো ভিন্ন হয় না। সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। জাতীয় সংসদে যে যার ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ প্রধানকে সম্মান প্রদর্শন করতে পারবেন, এ কথা জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমেদ। সংসদের বাজেট অধিবেশনের শুরুতে দুজন সংসদ সদস্যের নোটিশের পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, 2006 সালের সংশোধিত আইন অনুযায়ী মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বলা হয়েছে, সংসদে যে যার ধর্ম অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন। আমাদের কার্যপ্রণালী বিধির 267(1) বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেহেতু মাননীয় সদস্যবৃন্দ, আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতিউর রহমান সহ 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে সিআইডি আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করেছে, আর অভিযোগপত্রের খসড়া যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসেব থেকে 101 মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে 2016 সালের ফেব্রুয়ারিতে। এর মধ্যে 81 মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা 4টি অ্যাকাউন্টে হস্তান্তর করা হয় এবং বাকি 20 মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে বানান ভুলের কারণে হ্যাকারদের শ্রীলঙ্কায় 20 মিলিয়ন ডলার হস্তান্তরের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে ফিলিপাইন থেকে প্রায় 15 মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ ব্যাংক। এই ঘটনায় 2016 সালের 15 মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জুবায়ের বিন হুদা। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির এই মামলা 10 বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় খসড়া অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জন ও ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। এখন যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। এখন বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, আর এসব মোকাবিলায় নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে এসএসএফকে। কঠোরভাবে মেনে চলতে হবে চেইন অব কমান্ড। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে। প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, সরকার প্রধান হিসেবে বর্তমানে প্রতিদিন প্রতি সময় এসএসএফ এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছেন। জানান, জনগণের দুর্ভোগ লাঘব এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তার গাড়ি বহরের আকার সীমিত করা হয়েছে। নিরাপত্তার ঘোর টোপ যাতে প্রধানমন্ত্রীকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সর্বোপরি চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলতে এসএসএফ এর সদস্যদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। অন্য সব নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দেশের জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করতে এসএসএফ এর সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিপুল অর্থ ব্যয়, নানা কর্মসূচি আর আধুনিক প্রযুক্তির ব্যবহারেও নিয়ন্ত্রণে আসেনি এডিস মশা। বিশেষজ্ঞরা বলছেন, গতানুগতিক ক্র্যাশ প্রোগ্রাম আর লোক দেখানো জনসচেতনতা তৈরির চেষ্টা ছাড়া বড় কোনো সমন্বিত উদ্যোগ নিতে পারেনি সিটি কর্পোরেশন। হামের প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গুর কারণে ভয়াবহ হতে পারে পরিস্থিতি। মৃত্যু ঝুঁকি আছে দ্বিতীয়বার আক্রান্তদের। হামের বিভীষিকা কাটার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এরই মধ্যে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্ষা মানেই ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের আদর্শ সময়। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক জরিপে দেখা গেছে, ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩তেই এডিসের ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে অনেক বেশি। উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৮টি ওয়ার্ডকে। এর আগে বিপুল অর্থ আর প্রযুক্তি ব্যবহার করে মশক নিধনে তেমন ফল আসেনি। ২০২৫-২৬ অর্থবছরেও ঢাকা উত্তর সিটিতে ১৮৭ কোটি টাকা আর দক্ষিণে বরাদ্দ ৫৩ কোটির বেশি। এ নিয়ে কাজ করে যাচ্ছে দুই সিটি কর্পোরেশন। খালগুলো আমরা পরিষ্কার করছি, আমরা নর্দমা, বর্জ্য ব্যবস্থাপনা, খাল সবকিছুই মশার সাথে একটা কানেকশন আছে, সেই কারণে মশাটা এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। আমরা এই ওষুধ দিয়ে অনেক জায়গায় কমপ্লেন আমরা পেয়েছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা রুটিন মাফিক কাজ করি, আমরা প্রতিদিন একটা জায়গায় মশার ওষুধ দিই না। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক উপায়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। শুধুমাত্র কীটনাশক ছিটিয়ে এডিস মশাকে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না। বেসমেন্টে প্রায় ৪৭ ভাগ মশা হয়, পার্কিং এ হয় ১৭ ভাগ, এবং বিভিন্ন বাসাবাড়িতে, গ্রামে বালতিতে জমিয়ে রাখা পানিতে হয় প্রায় ১৪ ভাগ মশা। এই ৭০ ভাগ এডিস মশাকে নিয়ন্ত্রণ করা যায় এই ৩টি জায়গাকে টার্গেট করলে। জনস্বাস্থ্যবিদরা মনে করেন, ডেঙ্গু মোকাবেলায় যেসব কার্যক্রম নেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়। পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সব জেলায়। মশা নিয়ন্ত্রণের জন্য নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র কিছু রাসায়নিক ছিটিয়ে এই মশা নিয়ন্ত্রণ করা যায় না। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা এবং মশা নিয়ন্ত্রণের জন্য যে আরও বায়োলজিক্যাল পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু করা হচ্ছে। যারা দ্বিতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হবে তাদের অবস্থা গুরুতর হতে পারে। বিশেষ করে যে সমস্ত শিশুরা ইতিমধ্যেই হামে আক্রান্ত হয়ে গেছে, তাদের যদি ডেঙ্গু হয় তাহলে কিন্তু তারা খুবই মারাত্মক অবস্থা চলে যেতে পারে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪,০০০-এর কাছাকাছি, আর মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে 5 শিশুর। একই সময়ে 139 জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া হামের উপসর্গ পাওয়া গেছে 1009 জনের শরীরে। সারা দেশে গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 666 জনের। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি 93 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাজশাহী বিভাগ, সেখানে মৃত্যু হয়েছে 87 জনের। 7 বছরের শিশু নন্দিনী রায়কে শ্বাসরোধে হত্যার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে বিরাজ করছে চরম গ্রেপ্তার আতঙ্ক। তবে নিরপরাধ গ্রামবাসীর ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচার নিশ্চিতের কথা জানান তিনি। কোনোদিন আমার বুকে আসবে। 7 বছরের শিশু নন্দিনী রায়, খেলার বয়সে তাকে নির্মমভাবে বিদায় নিতে হলো পৃথিবী থেকে। মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারীতে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয় নন্দিনীর বস্তাবন্দি মরদেহ। বাবা মায়ের দাবি, মেয়ের কানে সোনার গয়না ছিল, এই গয়নায় কাল হয়েছে। মানুষ 1.5 আনা রিংয়ের ওর কাছ থেকে বানিয়ে নিচ্ছে, এই 1.5 আনা সোনার রিংয়ের লোভ সামাল দিতে পারলো না বিধানে। এই জন্য আমি বলতেছি, আমি বিচার চাই, ওখানে ফাঁসি দণ্ড দেয় বাবা। ওই জায়গায় খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে ও কি যে ওর মনোভাব আমার মেঘ নিয়ে গেছে, নিয়ে যা এই নৃশংসভাবে হত্যা করে। স্থানীয়দের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে অভিযুক্ত বিধানের পরিবারকে একঘরে করে রেখেছিল গ্রামবাসী। সেই ক্ষোভের প্রতিশোধ নিতেই নির্মম এই হত্যাকাণ্ড। এদিকে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, মব ও উত্তেজনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। পুলিশি অভিযান ও গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য পুরো গ্রাম। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, দাবি এলাকাবাসীর। খুনের ঘটনা বৃদ্ধি পাওয়ার কারণ আমার কাছে একটাই, যে দ্রুত সময়ে বিচার না হওয়া। যদি রায়গুলো দ্রুত কার্যকর হতো, মানুষ দেখতো যে না অপরাধ করলে দ্রুত সাজা হয়, তাহলে মানুষের অপরাধ প্রবণতা কমে যেত। সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় পুলিশ। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যারা এই জাতীয় এখনো সেই মব কালচারের ভিতরে থাকতে চায় বা যারা সরকারি কাজে বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কঠিন অ্যাকশন নিব। প্রত্যেককে আইডেন্টিফাই করে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে হত্যার শিকার শিশুর পরিবারের সাথে দেখা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ও ব্যারিস্টার হাসান রাজীব। দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। হত্যাকাণ্ড সে ঘটিয়েছে, আমরা আশা করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে। এটি যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। নিরপরাধ গ্রামবাসীর ভয়ের কিছু নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। ডিবিসি নিউজ ডেস্ক। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান। আর সে পথ ধরেই পথশিশুদের শিক্ষা ও উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে মহাখালী টিএনটি মহিলা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডাক্তার জুবাইদা তার জীবন সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত করেছেন বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও গাছের চারা রোপণ করা হয়। 1972 সালের এই দিনে সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ডাক্তার জুবাইদা রহমান। ডক্টর জুবাইদার যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে আমাদের দেশের সুবিধা বঞ্চিত মানুষ যারা, সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদের উন্নয়ন করা। আজকে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা এখানে রয়েছে, আজকে যারা পথশিশু রয়েছে, আমি খুশি হব যদি আমরা আগামীতে এই পথশিশুদের স্কুলের গণ্ডির মধ্যে আমরা নিয়ে আসতে পারি এবং তাদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা যাতে করতে পারি।
মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে বহুল প্রতীক্ষিত আর আলোচিত চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ম্যাক্রন আয়োজিত নৈশভোজ শেষে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। চুক্তিতে ট্রাম্প সই করেছেন উপস্থিত থেকে আর ইরানের পেজেশকিয়ান সই করেছেন ভার্চুয়ালি। ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদের এই দৃশ্যটি বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করল। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন, ইসরায়েল ও ইরানের রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নৈশভোজের ঠিক আগে এই ঐতিহাসিক চুক্তি সই হয়। এ সময় পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানান ম্যাক্রো। আমরা ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছেছি যা আমাদের সমস্ত লক্ষ্য পূরণ করেছে। বর্তমান সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে চিরতর বিরত রাখাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। যুদ্ধের অবসান ঘটাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি সই করেছেন চুক্তিতে। বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও। ইরান ও যুক্তরাষ্ট্র এটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে। আগামী 60 দিন কোনো পক্ষই নতুন নিষেধাজ্ঞা বা সামরিক উপস্থিতি বাড়াতে পারবে না। তবে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে যে যুদ্ধের সূচনা হয়েছিল তা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের কিনারায় নিয়ে যায়। এই চুক্তির ফলে দীর্ঘ 4 মাস পর অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে 1,40,00,000 ব্যারেল তেল সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করেছে। আগামী 60 দিনের মধ্যে এই অন্তর্বর্তীকালীন চুক্তিটি পূর্ণাঙ্গ রূপ পাবে। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইরান শর্ত না মানলে আবারও হামলা শুরু করতে দ্বিধা করবে না ওয়াশিংটন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধ বন্ধে অবশেষে ইরানের সাথে করা 14 দফার সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের এই চুক্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা শিথিলের কথা বলা হয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। চুক্তির পর থেকেই তা থেকে কে বেশি লাভবান হলো তা নিয়েই চলছে আলোচনা। ইরানের সাথে চুক্তি প্রকাশ না করা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল মার্কিন প্রশাসনের। অবশেষে বুধবার সেই 14 দফার নথি উন্মুক্ত করে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের এই চুক্তি প্রথম শর্তই হল অবিলম্বে ও স্থায়ীভাবে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা। 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এতে। যুক্তরাষ্ট্র আগামী 30 দিনের মধ্যে নৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে এবং সামরিক বাহিনী সরিয়ে নেবে। বিনিময়ে ইরান শুল্ক ছাড়া হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবেশ নিশ্চিত করবে। সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি। আঞ্চলিক অংশীদারদের সাথে নিয়ে অন্তত 300 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করবে ওয়াশিংটন। এছাড়া এই সমঝোতা স্মারক সই হওয়ার পরপরই ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে ছাড় দেবে যুক্তরাষ্ট্র। খুলে দেওয়া হবে জব্দ থাকা সব তহবিল। বিনিময়ে ইরান নিশ্চিত করেছে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকটি সই হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তির জন্য শুরু হবে 60 দিনের কাউন্টডাউন। 14 দফার এই চুক্তিতে সামরিক উত্তেজনা প্রশমন এবং অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের যে চিত্র উঠে এসেছে তাতে উভয় পক্ষই ছাড় দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চূড়ান্ত চুক্তিটি পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন করা হবে। আলমুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।